আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে রসায়নের ধারণা। এই চ্যাপ্টারটা মূলত আমাদেরকে ধারণা দিবে যে রসায়ন জিনিসটা কি, রসায়নের বিভিন্ন ক্ষেত্র আছে, প্রত্যেকটা ক্ষেত্রের সাথে এর সম্পর্কটা কি এবং আ এই যে রসায়নের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন কেমিক্যাল ইউজ করি, এগুলার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং রসায়নের ক্ষেত্রে ল্যাবরেটরিতে আমাদের কি কাজ করতে হবে, এগুলা সম্পর্কে আমাদেরকে ওভারঅল একটা ধারণা দিবে। তো চলো লেকচারটা শুরু করি। প্রথমে আমাদের এখানে একটা হেডিং দেয়া আছে, সেটা হচ্ছে রসায়নের পরিচিতি। অর্থাৎ রসায়ন জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রসায়ন মূলত প্রাকৃতিক বিজ্ঞানের একটি অংশ। অর্থাৎ আমাদের এই যে রসায়নটা, এই রসায়নটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের একটি অংশ। এই প্রাকৃতিক বিজ্ঞানের কাজটা কি? তার কাজটা হচ্ছে যে যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বুঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। তো আমাদের এই রসায়নটাই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের একটি অংশ। এছাড়াও প্রাকৃতিক বিজ্ঞানের আরো কিছু অংশ আছে। সেগুলা হচ্ছে বা শাখা আছে। এগুলা হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স, রসায়ন বা কেমিস্ট্রি তো অলরেডি বলে ফেলছি। তারপর উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, তারপর প্রাণীবিজ্ঞান বা জুলজি, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি এবং জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি এবং মৃত্তিকা হচ্ছে সয়েল সায়েন্স। এগুলা হচ্ছে যে প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। অন্য একটা ডিফারেন্ট অপশন দিয়ে এই বাকিগুলা মানে অপশনের মধ্যে থাকবে। এখন আসি যে এই রসায়নের মধ্যে আমাদের কি আলোচনা করা হয়। রসায়নের মধ্যে মূলত আলোচনা করা হয় যে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে। তাহলে পরীক্ষা যদি আমাদেরকে একটা ডেফিনিশন দেয় যে রসায়ন কাকে বলে, সেটা হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে রসায়ন বা সেই শাখাকে বলা হয় রসায়ন। এখন দেখি আমাদের প্রকৃতিতে পাওয়া যায় অসংখ্য কয়লা। তো কয়লার মধ্যে কি থাকে? কয়লার মধ্যে প্রধান উপাদান হচ্ছে কার্বন। এই কয়লাটা যখন পুরানো হয় তখন এ থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে কয়লাকে যদি আমরা দহন করি, দহন বলতে বোঝানো হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো। তাহলে কয়লার মধ্যে থাকবে কার্বন প্লাস, দহন বলতে বোঝানো হচ্ছে অক্সিজেন যুক্ত করা এবং বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড এবং তাপ শক্তি। আচ্ছা, তো এগুলা হচ্ছে আমাদের রসায়নের একটি জাস্ট একটা ধারণা। তারপরে আসি যে আমরা যে খাবার খাই, এই খাবারগুলা যে ভাঙার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় বা আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এই জায়গার মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলা ঘটে, সেগুলা হচ্ছে রসায়নের একটি অংশ। তাছাড়া রসায়নের আরেকটি উদাহরণ হচ্ছে যে নরমালি আমরা যদি কোনো রড বা লোহার সাইকেল বা যেকোনো কিছু মানে স্টিল টাইপ কোনো কিছু যদি আমরা বাইরে রেখে দেই, তখন দেখা যায় এই লোহার মধ্যে মরিচা পড়ে। তখন কি হয়? এই লোহার মধ্যে মরিচা পড়ে যায়। তো এই যে মরিচা জিনিসটা হচ্ছে যে বাতাসের মধ্যে যখন আয়রনের কোনো কিছু রাখা হয়, তখন এইটা এই যে লোহার সাথে বা আয়রনের সাথে এই অক্সিজেনটা বিক্রিয়া করে এবং মরিচা তৈরি করে। তো এর সংকেত হচ্ছে Fe2O3 ডট NH2O, অথবা লিখতে পারি আমরা Fe2O3 ডট 3H2O। এইটা হচ্ছে এই মরিচার সংকেত। তারপরে একটা কথা বলা আছে যে এখানে আমাদের প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের ধাতু বা পোড়ামাটির জিনিসপত্র ইউজ করে বিভিন্ন ধরনের উপাদান তৈরি করা হয়। তবে যে সকল ধাতু ইউজ করা হতো তার মধ্যে সবচেয়ে বেশি বা সর্বপ্রথম যে ধাতুটা ইউজ করা হতো সেটা হচ্ছে সোনা। এখন এই ধাতুগুলা মূলত আসলে কি? ধাতুগুলা হচ্ছে যে সকল মৌল বা উপাদানগুলা আঘাত করলে টনটন শব্দ করে এবং চকচকে হয়, সেগুলাই হচ্ছে ধাতু। এখন যদি আমরা পর্যায় সারণীটা লক্ষ্য করি, তাহলে পর্যায় সারণীর মধ্যে দেখতে পারবো যে ধাতু আছে, টোটাল মৌল আছে 118টি। এর মধ্যে ধাতু আছে, অধাতু আছে এবং অপধাতু আছে। ধাতু হচ্ছে 94টি, অধাতু হচ্ছে 18টি এবং অপধাতু বা অর্ধধাতু বা মেটালয়েড এগুলা হচ্ছে 6টি। এগুলা সম্পর্কে বিস্তারিত জানবো আমরা চ্যাপ্টার 4 এর মধ্যে। তো দেখা গেছে যে খ্রিস্টপূর্ব 35 অব্দের দিকে
কপার এবং টিন এই দুইটা ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হয়। তার পরবর্তীতে এই দুটি তরলকে একত্রে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়। তারপর এটাকে আবার ঠান্ডা করে কঠিন ধাতু বা সংকর ধাতুতে বা অ্যালয় এ পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। অর্থাৎ এটা বলা হয়েছে যে কপার এবং টিন, কপার এবং টিন, টিনের সংকেত হচ্ছে SN, কপারের সংকেত হচ্ছে Cu। তো কপার এবং টিন এই দুইটাকে প্রথমে গলানো হয়। গলানোর পর এই দুইটার গলিত মিশ্রণ একসাথে করা হয়। তো গলিত মিশ্রণটাকে আমরা বলবো যে সংকর ধাতু বা এলয়। তো এলয় কিভাবে তৈরি হয় এটা আমরা বুঝতে পারলাম দুইটা ধাতু মিশ্রণের মাধ্যমে। আর এই যে সংকর ধাতুটা তৈরি হলো, এই সংকর ধাতুটার নাম হচ্ছে ব্রোঞ্জ। তো ব্রোঞ্জের ইউজটা হচ্ছে যে এই ব্রোঞ্জটাকে ইউজ করা হতো অস্ত্র তৈরির জন্য। কারণ আদিমকালের মানুষ বিভিন্ন শিকারের ক্ষেত্রে বা বিভিন্ন কিছু কাটার ক্ষেত্রে বা জ্বালানির ক্ষেত্রে এগুলা ইউজ করত। তারপর এই ধারণাগুলা আস্তে আস্তে বিজ্ঞানীদের মাথায় আসলো যে কিভাবে এগুলা তৈরি হয়, কিভাবে এই যে একটা ধাতুর সাথে আরেকটা ধাতুর সংযুক্ত হয়, এটার প্রসেসটা কি, এটা তাদের মধ্যে মানে মাথার মধ্যে চিন্তা আসলো। তো দেখা গেছে যে একজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন ডেমোক্রিটাস, বা তিনি দার্শনিকও বলা যায়, তিনি গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। 380 অব্দের দিকে এটা ঘোষণা দেন যে প্রত্যেক পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে শেষে এমন একটা ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন এটম, আর এটম অর্থ হচ্ছে অবিভাজ্য। তাহলে ডেমোক্রিটাসের মানে কথাটা হচ্ছে যে একটা পদার্থকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, এই পরমাণুকে আর ভাঙা যায় না, এটাই হচ্ছে সর্বশেষ ক্ষুদ্র কণিকা। কিন্তু এই কথাটার মধ্যে একটা ভেজাল আছে। কারণ কি, এই যে পরমাণু আছে এই পরমাণুটাকেও কিন্তু আরো ভাঙা যায়। এই পরমাণুটাকে ভেঙে আমরা তৈরি করতে পারি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সো তার এই কথাটা পরবর্তীতে ভুল হয়। তবে তিনি যখন এই বক্তব্যটা দেন, তার কথাটা তখন গ্রহণযোগ্য হয়নি। কারণ হচ্ছে যে বিজ্ঞানী এরিস্টটল তখন বিশ্বাস করতেন যে আমাদের এই যে সকল পদার্থ, এই সকল পদার্থই হচ্ছে আগুন, মাটি, পানি এবং বাতাস মিলে তৈরি হয়। আর যেহেতু এই এরিস্টটলের প্রভাব বা তার যে কথাগুলা ওই সময়কার মানুষের মধ্যে খুবই প্রভাব ফেলতো, তো তারা কিন্তু এই যে ডেমোক্রিটাসের যে কথাটা বা উক্তিটা কিন্তু বিশ্বাস করেনি। তো মধ্যযুগের দিকে যে আরব দার্শনিকরা আছেন, তারা চেষ্টা করলেন যে কপার, টিন, সীসা এই যে ধাতুগুলো আছে এগুলার মিশ্রণে স্বর্ণ তৈরি করতে, বাট এটা আসলে পসিবল না। তাছাড়া তারা তৈরি করতে চেষ্টা করেছিল যে একটা মহা ঔষধ যেটা মানুষের আয়ুটাকে বৃদ্ধি করে, কিন্তু তাও সম্ভব হয়নি। আচ্ছা, তারপরে আসো যে এগুলা থেকে তেমন বেশি লাগবে না, আমাদের মূলত এই চ্যাপ্টারটা MCQ এবং অনুধাবনমূলক আর জ্ঞানমূলকের জন্য পড়তে হবে, কারণ সৃজনশীল তেমন বেশি কোনো পরীক্ষায় আসেনি। এই যে তাদের যে চিন্তাধারা, এগুলা থেকে আস্তে আস্তে মূলত ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়ন চর্চার বা রসায়ন গবেষণাটার শুরু হয়। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। আর যারা গবেষক ছিলেন বা যারা এই কাজের সাথে নিয়োজিত ছিলেন তাদেরকে বলা হতো আলকেমিস্ট। অর্থাৎ আলকেমি হচ্ছে এই যে রসায়নটা, আর কেমিস্ট হচ্ছেন রসায়নবিদ বা গবেষক যারা ছিলেন। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। তাহলে এমসিকিউর মধ্যে আসে এই যে আলকেমি শব্দটা কোন ভাষার শব্দ, সেটা হচ্ছে আরবি ভাষার শব্দ, এবং কোনটি থেকে এসেছে, আলকিমিয়া থেকে। আর আলকিমিয়া শব্দ যেটা আছে এই শব্দটি আবার কিমি বা কেমি শব্দ থেকে উৎপত্তি হয়। এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে, বা যার প্রতিনাম হচ্ছে বা প্রতিশব্দ হচ্ছে রসায়ন। জাবির ইবনে হাইয়ান একজন বিজ্ঞানী, তাকে বলা হয় রসায়নের জনক। তিনি হচ্ছেন আমাদের রসায়নের জনক। আর আধুনিক রসায়নের জনক হচ্ছেন অ্যান্টনি লেভোসিয়ে। তাহলে যদি পরীক্ষায় আসে যে রসায়নের জনককে, তিনি হচ্ছেন জাবির ইবনে হাইয়ান। আর যদি পরীক্ষায় বলা হয় আধুনিক রসায়নের জনককে, তিনি হচ্ছেন অ্যান্টনি লেভোসিয়ে। এখন দেখো, বইয়ের মধ্যে আমাদের এই জায়গায় একটা ডেফিনেশন দেয়া আছে যে রসায়ন জিনিসটা কি। রসায়ন জিনিসটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলা হয়। তারপরে যে বক্সটা আছে এই বক্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটাকে তুমি 100 স্টার দিয়ে রাখতে পারো, কারণ এটা আমাদের পরীক্ষার মধ্যে খুবই কমনলি আসে যে কাঁচা
আম যেটা আছে এটা টক, কিন্তু কাঁচা পাকা আম মিষ্টি। বা কেরোসিনের দহন বা প্রাকৃতিক গ্যাস বা মোমের দহন বা পেটের অ্যাসিডিটির জন্য কেন অ্যান্টাসিড খাওয়া হয়? তো এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের যে সিকিউ এর মধ্যে ক এবং খ এই দুইটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখি আমরা যে এই প্রশ্নগুলোর আনসার কিভাবে আমরা লিখব। ফার্স্টে দেখো যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। এটার কারণ হচ্ছে মূলত আমাদের যে ফলগুলো আছে এই ফলগুলোর মধ্যে দুইটা অ্যাসিড থাকে প্রাথমিক অবস্থায়, সেটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড। এই দুইটা অ্যাসিডের কারণে ফলগুলো মূলত টক হয়। কিন্তু যখন এই অ্যাসিডগুলার পরিবর্তন ঘটে, অর্থাৎ আস্তে আস্তে যখন এগুলা কনভার্সন হয়, তখন এইগুলার পরিবর্তন ঘটে তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যেগুলো মিষ্টি স্বাদযুক্ত, যার কারণে পাকা ফল মিষ্টি হয়। সাকসিনিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H6O4, আর মেলিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H6O5। আচ্ছা, এখন এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত কার্বোহাইড্রেট বা শর্করা। এগুলা মিষ্টি হওয়ার কারণে আমাদের ফলটা কিন্তু মিষ্টি হয়। এইটা হচ্ছে মূলত যে কাঁচা আম টক আর পাকা আম মিষ্টি। তো পরীক্ষায় তোমরা কিভাবে লিখবা? নরমালি এই সবগুলা কথা লিখে দিবা, লাস্টে শুধু লিখবা যে সাকসিনিক অ্যাসিড কমা মেলিক অ্যাসিড, এটা দিয়ে এরো চিহ্ন দিয়ে লিখবা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এবং এটা এরকম একটা বক্স করে দিবা। তো আনসার লেখার শেষে এরকম যদি করে দাও তাহলে তোমাদের আনসারটাও আরো পারফেক্ট মনে হবে। আচ্ছা, আর যদি নিচে পারো তাহলে লিখতে পারো যে এই সাইডে লিখবা টক ফল বা কাঁচা ফল, আর এদিকে লিখবা পাকা ফল। আচ্ছা, তারপরে আসি কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহন। এই যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহন, কেরোসিনের সংকেত হচ্ছে C12H15, আর প্রাকৃতিক গ্যাসের সংকেত হচ্ছে CH4, আর মোমের সংকেত হচ্ছে CXHY। এখানে XY কিন্তু আমরা আরো ডিটেলসে জানতে পারবো, কি এটা হচ্ছে চ্যাপ্টার 2 তে আলোচনা করব। তো এই যে দেখো, এই প্রত্যেকটা উপাদানের মধ্যে কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের উপস্থিতি আছে। সো এরা মূলত হচ্ছে একটা হাইড্রোকার্বন, অর্থাৎ যে সকল যৌগ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে কি বলছে যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলার মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। এখন এগুলার সাথে যখন কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের দহন ঘটে, তখন এখান থেকে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে আমরা যদি একটা নরমালি নেই যে মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসের সাথে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড প্লাস জলীয় বাষ্প প্লাস সেটা হচ্ছে আলো এবং তাপ উৎপন্ন হবে। আচ্ছা, তারপর প্রশ্নের মধ্যে বলা আছে যে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে বুঝি যে আমাদের পাকস্থলীর মধ্যে যে থাকে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই পেটের মধ্যে থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। তো দেখা যায় যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ খুবই বেশি পরিমাণে বেড়ে যায়, তখন এটা আমাদের পেটের মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি করে। তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিডের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা হচ্ছে অ্যান্টাসিডের এই দুইটা মিলে হচ্ছে অ্যান্টাসিড। এটা হচ্ছে অ্যান্টাসিডের সংকেত। তো এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন একটা প্রশমন বিক্রিয়া দেয়। প্রশমন বিক্রিয়ার কনসেপ্টটা হচ্ছে যে যখন অ্যাসিড এবং বেস বিক্রিয়া করবে বা অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, তখন উৎপাদ হিসাবে লবণ এবং পানি তৈরি করবে। তাহলে অ্যাসিড প্লাস ক্ষার উৎপন্ন করবে লবণ প্লাস পানি। এখানে দেখো, এখানে অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্ষারের মধ্যে আমরা ফার্স্টে নিলাম যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তখন উৎপন্ন করবে লবণ হিসাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি।
আবার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নেই, তখন উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এবং পানি। এই দুইটা হচ্ছে লবণ, আর এমনিতেই তো আমাদের পানি উৎপন্ন হয়েছে। সো যখন অ্যাসিডিটি বেড়ে যায় তখন এই যে অ্যান্টাসিডটা খাওয়া হয়, আর অ্যান্টাসিডের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আবার যখন দেখো এই যে আমাদের যে পাকস্থলী আছে, এই পাকস্থলীর মধ্যে অনেক সময় কি হয় যে গ্যাসের পরিমাণটা খুবই পরিমাণে বেড়ে যায়। তো গ্যাসের পরিমাণ যখন বেড়ে যায় তখন এই যে এই অংশটা, পাকস্থলীর উপরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। এই অংশটাকে বলা হয় ফান্ডাস। এখানে বিভিন্ন প্রকার গ্যাস যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো আস্তে আস্তে জমা হতে থাকে। তো এই জমা হওয়ার কারণে অলমোস্ট 50 মিলিলিটারের মতো এই যে গ্যাসগুলা জমা হয়, তখন এগুলা আমাদের এই যে এই সাইডের মধ্যে হার্ট থাকে, এই হার্টের মধ্যে কি করে ওরা চাপ দেয়, যার কারণে অনেক সময় অ্যাসিডিটি হওয়ার কারণে আমাদের বুকের মধ্যে ব্যথা করে। আচ্ছা, তারপরে যাই আমরা। অর্থাৎ এই জায়গার মধ্যে শর্ট করে লিখছে যে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্টাসিডে তার মধ্যে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। অর্থাৎ এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া বা একটা অ্যাসিড বেস ব্যালেন্স বিক্রিয়া। আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জীবনের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো আছে বা যে কনসেপ্টগুলো আছে, এগুলাই পরীক্ষার মধ্যে এই কথাগুলাই লিখলে হবে। প্লাস সবার শেষে কি করবে যে এই যে বিক্রিয়াগুলো আছে বা এরকম বিক্রিয়াগুলা দিয়ে, বা এই যে উপরের মধ্যে যে বিক্রিয়া আছে এরকম বিক্রিয়া দিয়ে দিলে ফুল মার্কস পেয়ে যাবে। তারপরে যাই আমরা। এখন দেখো যে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা রসায়নের ইউজটা করতে পারি। এটা তোমরা রিডিং দিলেই পারবে। যে এখানে জাস্ট বলা আছে যে একটা এমসিকিউ হিসাবে আমরা জানতে পারি যে পৃথিবীর যখন জন্ম হয় তখন পৃথিবী কিন্তু এরকম ছিল না। পৃথিবী ছিল খুবই উত্তপ্ত। তারপর এর মধ্যে কোনো বাতাস ছিল না, আর তার মধ্যে কোনো জীবের অস্তিত্ব ছিল না। তো আস্তে আস্তে বিভিন্ন যে বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে জীবের মধ্যে বা আবির্ভাবের মাধ্যমে এই প্রত্যেকটা জীবের আবিষ্কার হয়, পানি বা বিভিন্ন প্রকার খাদ্যের, এইরকম আস্তে আস্তে আবিষ্কার হতে থাকে। এখন আসি তার পরবর্তী অংশের মধ্যে, যে রসায়নের কিছু ক্ষেত্র, এগুলাও এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এগুলা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা ক মার্কের জন্য আসতে পারে। আচ্ছা, বা এমসিকিউ সৃজনশীলের মধ্যে বিভিন্ন প্রকার উপাদান দিয়ে এগুলার বলতে পারে উপাদান, মানে বিভিন্ন প্রকার পদার্থ দিয়ে এগুলার উপাদান এবং উৎস রাসায়নিক পরিবর্তন, এইগুলা জানতে চাইতে পারে। সো এগুলা রিডিং মানে পড়বা, প্লাস এগুলার মধ্যে যে এমসিকিউ গুলা আছে এগুলা মানে বোঝার চেষ্টা করবা। তো ফার্স্টে দেখো আমাদের বলা আছে যে প্রথম উপাদানটা হচ্ছে বায়ু। এই বায়ুর মধ্যে প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। এমনিতেই আমরা জেনে রাখতে পারি যে বায়ুর মধ্যে আমাদের যে বায়ু আছে, এই বায়ুর মধ্যে বিভিন্ন প্রকার গ্যাস থাকে। বিভিন্ন প্রকার গ্যাসের মধ্যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে এবং কার্বন ডাই অক্সাইড আছে। নাইট্রোজেন থাকে সবচেয়ে বেশি পরিমাণে 78%-এর মতো, অক্সিজেন থাকে 28%-এর মতো এবং কার্বন ডাই অক্সাইড 0.03%। আর এটা হচ্ছে বায়ুতে। আর পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকবে 0.03%। এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে। তাহলে বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন, বাট আমাদের যে ক্ষেত্রে বায়ুর সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। এটা কিন্তু মানে পেস লাগানো যাবে না। আচ্ছা, তো এর উৎস বা রাসায়নিক পরিবর্তনটা কি? এই রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে আমরা যখন খাবার খাই, এই খাবারটা প্রসেস হয়, প্রসেসের মাধ্যমে বিভিন্ন প্রকার শক্তি উৎপাদন হয়। এক্ষেত্রে বিভিন্ন প্রকার এনজাইমও লাগে, যেভাবে সেইভাবে শোষণ একটা প্রসেস আছে, সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণের মাধ্যমে যে অক্সিজেনটা দেহের মধ্যে প্রবেশ করে, সেটা খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শোষণ মানে শক্তি উৎপাদন করে। এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে শোষণ। এই যে খাদ্য উৎপাদন করলো, এই যে শক্তি উৎপাদন করলো, এই শক্তি উৎপাদনটার নাম হচ্ছে শোষণ। আচ্ছা, তারপরে আসি আমাদের খাবার পানি কেমন প্রয়োজন। খাবার পানিটা আমাদের বডির মধ্যে 70%-এর মতো হচ্ছে পানি। এই পানির মধ্যে বিভিন্ন প্রকারের লবণ থাকে। আচ্ছা, এই পানিটা আমাদের বডির ক্ষেত্রে বা পদার্থের ক্ষেত্রে দ্রাবক হিসেবে কাজ করে। এখন এই যে দ্রাবক জিনিসটা, এর কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। তো এটা ইজিলি বোঝা যায়
ধরো আমরা এটা চিনির শরবত নিলাম। চিনির শরবত তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হয় যে পানি এবং চিনি। সো এইটা তৈরি করতে প্রয়োজন হয় চিনি এবং পানি। এখানে এই যে চিনির শরবতটাই হচ্ছে দ্রবণ, আর এই যে চিনিটা হচ্ছে দ্রব, আর পানি হচ্ছে দ্রাবক। অর্থাৎ লিকুইড টাইপ যেগুলো আছে এগুলা হচ্ছে দ্রাবক, যেগুলা সলিড টাইপ আছে সেগুলা হচ্ছে দ্রবণ, আর যেটা এই দুইটা মিশ্রণের মাধ্যমে যে এন্ড প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে দ্রবণ। বা ধরো নর্মাল স্যালাইন তৈরি করার ক্ষেত্রেই আমরা যে পানি ইউজ করি এবং লবণ ইউজ করি, এই যে লবণটা হচ্ছে দ্রব এবং পানিটা হচ্ছে দ্রাবক, আর এবং আমাদের নর্মাল স্যালাইনটা হচ্ছে দ্রবণ। আচ্ছা, তো আমাদের বডির মধ্যে দেখা গেছে যে এই যে পানির পরিমাণটা যখন ব্যালেন্স থাকে তখন বডির মধ্যে উৎপন্ন হওয়া বিভিন্ন প্রকার বিষাক্ত পদার্থ এগুলা প্রস্রাব এবং ঘামের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। সো পানি ব্যালেন্স রাখাটা আমাদের দেহের জন্য খুবই খুবই প্রয়োজন। এই যে বিষাক্ত পদার্থ যেগুলো আছে এগুলা প্রস্রাব এবং ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, এবং এই পানির মধ্যে বিভিন্ন প্রকার লবণ থাকে, সেগুলা হচ্ছে ক্যালসিয়ামের লবণ বা ম্যাগনেসিয়ামের লবণ। এগুলা বিভিন্ন প্রকার মেকানিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আসি এই যে সার আছে, আমরা যে বিভিন্ন প্রকার সার ইউজ করি উদ্ভিদের বৃদ্ধি কমে গেলে বা বিভিন্ন প্রকার উদ্ভিদের যে ভালো ফলনের জন্য আমরা যে সারগুলা ইউজ করি, এই সারগুলা কিন্তু আমাদের জানতে হবে যে কোন সারের মধ্যে কোন উপাদানটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তো এই জায়গার মধ্যে দেখো যে এই সারের মধ্যে বিভিন্ন প্রকার উপাদান যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে। এগুলা উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। এগুলো উদ্ভিদকে পুষ্টি প্রদান করে এবং ফসলের উৎপাদন আরো ভালো করে। তো কিছু সারের নামগুলো আমরা দেখে নেই, এবং এইগুলার ক্ষেত্রে কোন উপাদানটা সবচেয়ে বেশি পাওয়া যায়, মানে কোন সারের ক্ষেত্রে কোন সারটা মানে উপাদানটা বা মৌলটা বেশি পাওয়া যায়, সেটাও আমরা চলে জেনে নিই। যেমন আমাদের সবচেয়ে কমন যে শোনা যায় এরকম একটি সার হচ্ছে ইউরিয়া সার। এই ইউরিয়া সারের সংকেতটা হচ্ছে যে এই ইউরিয়া সারের সংকেত হচ্ছে যে NH2CO NH2। এটা হচ্ছে মূলত এই যে ইউরিয়া সারটা আছে এই ইউরিয়া সারের সংকেত। এই ইউরিয়া সার থেকে মূলত পাওয়া যায় নাইট্রোজেন, বা এটা বলা হয় নাইট্রোজেন যুক্ত সার। তারপরে হচ্ছে আমাদের যে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এই সারের সংকেত হচ্ছে CA, মানে ক্যালসিয়াম H2PO4 আর শেষে হচ্ছে 2। এটার মধ্যে পাওয়া যায় ফসফরাস সবচেয়ে বেশি পরিমাণে, এগুলোর নামই জাস্ট বলে দিচ্ছি। তারপরে হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে অ্যামোনিয়াম NH4SO4। এটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন প্লাস সালফার, অর্থাৎ অ্যামোনিয়াম থেকে নাইট্রোজেন এবং সালফার থেকে সালফার পাওয়া যায়। তারপরে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে NH4NO3। এর মধ্যে পাওয়া যায় নাইট্রোজেন। তারপর হচ্ছে মিউরেট অফ পটাশ, এটার সংকেত হচ্ছে KCl বা পটাশিয়াম ক্লোরাইড। এখান থেকে পাওয়া যায় মূলত পটাশিয়াম। সো এগুলা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এগুলা জানতে হবে এই যে কোন সারের সংকেতটা কি এবং কোন উপাদানটা পাওয়া যায়, এগুলা খুব ইম্পর্টেন্ট। এগুলা MCQতে ফ্রিকুয়েন্টলি আসে, এবং যে কোনো প্রকার সার দিয়ে বলতে পারে বা একটা উদ্দীপকের মধ্যে সারের কথা বলতে পারে যে কোন সারের ভূমিকা কি, তখন তুমি এইগুলা লিখলে মানে তোমার যে সৃজনশীল আনসারটা আরো স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, তারপরে আসি যে কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজের সংকেত হচ্ছে C6H10O5N। এটা মূলত পাওয়া যায় বাঁশ এবং আখের চুবড়ার মধ্যে প্রচুর পরিমাণে সেলুলোজ পাওয়া যায়। এই সেলুলোজের কাজ হচ্ছে
শিল্প কারখানায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা। সো এই কাগজ তৈরির ক্ষেত্রে আমরা সেলুলোজ ইউজ করি এবং এই সেলুলোজটা বেশি পরিমাণে পাওয়া যায় বাঁশ এবং আখের ছুবড়ার মধ্যে। তারপরে আসো রসায়নের সাথে বিভিন্ন শাখার যে একটা সম্পর্ক। এখানে যে জীববিজ্ঞানের সাথে, পদার্থবিজ্ঞানের সাথে এবং গণিতের সাথে সম্পর্ক দেখানো হয়েছে। তো ম্যাক্সিমাম সব বিক্রিয়া মানে সব যে শাখার সাথেই এই রসায়নের সম্পর্কটা আছে। ফার্স্টে দেখো এখানে কি বলছে যে উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ভূমিকা আছে। তারপর এই যে খাবার ভাঙার ক্ষেত্রে এই রসায়নের ইউজ আছে। তাহলে দেখো ফার্স্টে আসি আমরা যে সালোক সংশ্লেষণ জিনিসটা কি। সালোক সংশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উৎপাদ হিসাবে অক্সিজেন এবং পানি নির্গমন করে, তাকে সালোক সংশ্লেষণ বলা হয়। তাহলে দেখো আমরা এই জায়গার মধ্যে যে আলোচনা করি যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি লাগবে এবং সূর্যের আলো লাগবে এবং ক্লোরোফিল লাগবে এবং উৎপাদ মানে তৈরি হবে শর্করা প্লাস পানি প্লাস অক্সিজেন। এখানে শর্করা মূলত হচ্ছে গ্লুকোজ, যার সংকেত হচ্ছে C6H12O6 এবং উপজাত হিসাবে এই যে পানি এবং অক্সিজেন তৈরি হয়, এটা হচ্ছে উপজাত বা বাই প্রোডাক্ট। আচ্ছা, আর এরা হচ্ছে মূল উপাদান। এটা তো জাস্ট একটা মানে ওভারঅল একটা বিক্রিয়া। এখানের মধ্যে আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে দিয়ে আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্য দিয়ে এই খাবারটা মূলত আমাদের জন্য তৈরি হয়। আচ্ছা, তো এটাই হচ্ছে রসায়নের সাথে মূলত জীববিজ্ঞানের একটা সম্পর্ক। তাছাড়া এই যে আমরা খাবার খাই, আমরা যে শর্করা খাই, তারপর হচ্ছে আমিষ খাই, তারপরে হচ্ছে চর্বিযুক্ত খাবার খাই, আমি কার্বোহাইড্রেট, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে ফ্যাট। এগুলা ভেঙে কি কি তৈরি হয়, এটাই হচ্ছে এই যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এনজাইমের উপস্থিতিতে এই বা বিভিন্ন অ্যাসিডের উপস্থিতিতে এগুলা হয়, এটাই হচ্ছে তার সাথে সম্পর্ক। সো কার্বোহাইড্রেট ভেঙে তৈরি হয় গ্লুকোজ, তারপর আমিষ ভেঙে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড, এবং চর্বি ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এই দুইটা জিনিস তৈরি হয়। আচ্ছা, তার পরবর্তীতে যাই আমরা। এইটা জাস্ট তোমরা রিডিং পড়লে পারবা। পদার্থবিজ্ঞানের সাথে ধরো এই জায়গার মধ্যে বলা হয়েছে যে আমরা যে ব্যাটারি ইউজ করি, এই ব্যাটারির মধ্যে কি থাকে, বিভিন্ন প্রকার অ্যাসিড থাকে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে তাপ শক্তি তৈরি করে, তারপরে আমরা গাড়ির এনার্জি পাই, তারপরে গাড়ি চলতে পারে। এইটা যেমন এইটা এই জায়গার মধ্যে আলোচনা করা হয়েছে। তারপর যে বিভিন্ন প্রকার যে গ্যাস বা তারপর তেল, ডিজেল, এগুলা যে দহনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় এবং এই যে গাড়ি চলতে পারে, বা বিভিন্ন গাড়ির চলার ক্ষেত্রে বলতে বোঝানো হয়েছে যে বিভিন্ন প্রকার গাড়ির গতির ক্ষেত্রে আমরা যে ধারণাগুলা পাই, গাড়ি কিভাবে চলে, এইগুলার মানে এই যে তথ্যগুলা একটার সাথে আরেকটার একটা রিলেশন আছে। আর গণিতের সাথে কিভাবে, এই যে গণিতের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করি, যে বিভিন্ন প্রকার সূত্র আছে, যেমন এই যে আমরা চ্যাপ্টার 6 এর মধ্যে ইউজ করব, সেটা হচ্ছে W=S/m/V/1000, অর্থাৎ বিভিন্ন দ্রবণের যে পরিমাণটা, এই যে পরিমাণটা নির্ণয় করার ক্ষেত্রে সূত্র আছে। তারপরে আছে গ্রাহামের সূত্র, R=1/√m। এগুলা যে সূত্রগুলো আছে, বা PV=nRT, এই সূত্রগুলা মূলত আমরা পেয়ে থাকি গণিতের যে ইকুয়েশন বা গণিতের যে কনসেপ্ট গুলার মাধ্যমে। সো এক্ষেত্রে আমাদেরকে যে বিভিন্ন সূত্র পাওয়ার ক্ষেত্রে গণিতের অনেক অবদান আছে। তারপরে আসি যে রসায়ন পাঠের গুরুত্ব। এই যে রসায়ন পড়ে আমাদের লাভটা কি হবে, এটা জাস্ট তোমরা রিডিং পড়লে পারবা। তবে এই জায়গার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে কীটনাশক এবং প্রিজারভেটিভস। কীটনাশক জিনিসটা হচ্ছে এই যে আমরা জমির মধ্যে বা ফসলের মধ্যে পোকামাকড় আক্রমণ রোধের জন্য যে
জিনিসটা ইউজ করি সেটাই হচ্ছে মূলত কীটনাশক। আর প্রিজারভেটিভস হচ্ছে আমাদের খাদ্যগুলা বিভিন্নভাবে দীর্ঘদিন সংরক্ষণের ক্ষেত্রে যে প্রসেসটা মানে যে জিনিসটা ইউজ করি, যে রাসায়নিক পদার্থটা ইউজ করি বা উপাদানটা ইউজ করি সেটাই হচ্ছে প্রিজারভেটিভস। আমাদের প্রকৃতিতে প্রাপ্ত মানে প্রাকৃতিকভাবে সৃষ্ট এরকম প্রিজারভেটিভস হচ্ছে ভিনেগার, বা অনেকে আমরা বলি এটাকে সিরকা। আচ্ছা, এগুলা জাস্ট তোমরা রিডিং দিলেই পারবা, এগুলা তেমন বেশি ইম্পর্টেন্ট না। আর এই জায়গার মধ্যে কয়েকটা যৌগের যে সংকেতগুলো আছে এটা জানতে পারো, যে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এবং বাড়ি ধাতু হচ্ছে লেড, পারদ, তারপর আর্সেনিক এবং কোবাল্ট। কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2, কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO, এবং সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে H2S। কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক, নীরব নীরব ঘাতক। কেন বলা হয় এটা আমরা চ্যাপ্টার 2 এর মধ্যে আলোচনা করব। আচ্ছা, তারপর বিভিন্ন প্রকার ভারী ধাতু আছে, যেমন পারদ হচ্ছে মার্কারি Hg, লেড হচ্ছে Pb, তারপরে হচ্ছে আর্সেনিক হচ্ছে As, এবং কোবাল্ট হচ্ছে CO। এগুলো হচ্ছে তার সংকেত। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে, এই যে কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যালগুলো অতিরিক্ত ইউজ করলে আমাদের কি কি সমস্যা হতে পারে। অতিরিক্ত ইউজ করলে, এইগুলো অতিরিক্ত যদি ইউজ করা হয়, যেমন রাসায়নিক সার যেগুলো আছে এই বা কীটনাশক যেগুলো আছে, এগুলা ইউজ করলে কি হবে, এগুলা যখন বৃষ্টি হবে তখন বৃষ্টির পানির সাথে মিশে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে পড়বে, যা মাটির যে উর্বরতা আছে সেটাকে নষ্ট করে ফেলবে। তাছাড়া এই যে গাছের মধ্যে মানে গাছের গোড়ায় গোড়ায় চলে যাবে, এবং এটা মূলের মাধ্যমে শোষিত হয়ে মানে উদ্ভিদের ভিতরে যাবে, সেটা আবার শর্করা যে খাদ্য তৈরি হবে এর মধ্যেও ঢুকে পড়বে। সো এটা কিন্তু উদ্ভিদের জন্য যেভাবে হার্মফুল, সেটা আমাদের জন্য হার্মফুল হবে। এটা জাস্ট শুধু তুমি রিডিং দিলেই পারবা। এই অংশটুকু হচ্ছে মূলত এই অংশটুকু জাস্ট রিডিং দিলেই তুমি একটু পারবা। আচ্ছা, তারপরে আসো রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া। এই যে রসায়নের অনুসন্ধান জিনিসটা মূলত কি, ধরো তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে তুমি একটা যৌগ তৈরি করবে, এই যে কিভাবে তৈরি করবে বা কেন তৈরি করবে, এর প্রসেসটা কি হবে, এগুলাই হচ্ছে যে অনুসন্ধান বা গবেষণা। আচ্ছা, তো এখান থেকে আমাদের কি জানতে হবে সেটা হচ্ছে, ফার্স্টে আমরা MCQ দেখি যে বিজ্ঞানের লক্ষ্য হলো মানবজাতির কল্যাণ সাধন। আচ্ছা, তো বিজ্ঞানের লক্ষ্যটাই হচ্ছে মানবজাতির কল্যাণ সাধন, এটা MCQর মধ্যে আসে। এক্ষেত্রে আমাদের বিভিন্ন বিজ্ঞানী সাহায্য করেছেন, তারা হচ্ছে আইনস্টাইন, তারপর নিউটন, তারপর আর্কিমিডিস, তারপর লেবোসিয়ে, তারপর হচ্ছে গ্যালিলিও। এরা এছাড়াও আরো অনেক বিজ্ঞানী আছে যারা আমাদের এই রসায়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন আমরা 3টা ডেফিনেশন দেখব, যে বিজ্ঞান জিনিসটা কি, গবেষণা জিনিসটা কি, এবং বিজ্ঞানী কারা। বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা হয়, সেই জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা, এবং যিনি এই গবেষণা করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী। সো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। এটা খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা মনে রাখতে হবে। বিজ্ঞান জিনিসটা মনে না রাখলেও চলবে, বা বিজ্ঞানী এটা লাগবে না, তুমি নিজেই বুঝতেছো যে বিজ্ঞানী কারা, বিজ্ঞান জিনিসটা কি। বাট এই যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো যে আমরা জানার চেষ্টা করব একটা গবেষণা করার ক্ষেত্রে কি কি ধাপ অবলম্বন করতে হয়। ফার্স্টে দেখো যে বিষয়বস্তু নির্ধারণ। ধরো তুমি একটা রাসায়নিক বিক্রিয়া করবে, কোন বিক্রিয়াটা করবে বা কি নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করবে, সেটাই হচ্ছে তোমার বিষয়বস্তু নির্ধারণ করা। তারপর বই ও পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু জেনে নেওয়া। বই বা ইন্টারনেট বা যে কোনো কিছু থেকে তুমি সেই সম্পর্কে জেনে নিতে পারো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি কি ইউজ হয়, বা এই বিক্রিয়াটা কিভাবে করতে হয়, বা এই বিক্রিয়ার ক্ষেত্রে কি কি তোমার পদক্ষেপ অবলম্বন করতে হবে, বা এই বিক্রিয়া করার ক্ষেত্রে কি কি তোমার যে হার্মফুল যে জিনিসগুলা ঘটতে পারে সেগুলা কি কি সেটা তুমি জেনে নিতে পারো। তো ফার্স্টে আমাদের যে ধাপটা হচ্ছে যে বিষয়বস্তু নির্ধারণ।
সেকেন্ডে হচ্ছে বই থেকে বা পূর্ববর্তী গবেষণার পত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। তারপর আসো প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ, মানে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেটা। তারপর পরীক্ষা প্রণালী, মানে পরীক্ষার প্রসেসটা কিরকম ভাবে তুমি করবে সেটা জেনে নেওয়া। তারপর তুমি পরীক্ষাটা করবে, মানে পরীক্ষাটা কি তুমি নিজে সম্পন্ন করবে। তারপর এই যে তথ্যগুলা আছে এই তথ্যগুলা সংগ্রহ করবে, খাতায় লিখবে এবং তথ্যের বিশ্লেষণ করবে যে এই ডাটা থেকে আমি এই জিনিসগুলো বুঝতে পারলাম, তাহলে এই যে বিক্রিয়াটার এরকম মানে কিছু ধারণা আছে বা কনসেপ্ট আছে, এটা তুমি বুঝতে পারবে। আর শেষে হচ্ছে ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা। তো আমরা নর্মালি একটা বিক্রিয়া নেই যেটা আমাদের বইয়ের মধ্যে বলা আছে, চলো সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো যে আমাদের বইয়ের মধ্যে বলা আছে, ধরো তুমি একটা পরীক্ষা করবে, সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে তুমি পানি মিশ্রিত করবে। তো ফার্স্টে তোমার যৌগটাকে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার যে প্রসেস, মানে তুমি কিভাবে করবে সেটাও তুমি জেনে নিবে। এটা জাস্ট যে উপরে প্রিভিয়াস আছে এগুলোর মধ্যে তুমি মানে রিডিং পড়লে তুমি পারবে। ফার্স্টে তোমার কি করতে হবে, একটা বিকার নিতে হবে। এই বিকারের মধ্যে ফার্স্টে ধরো তুমি ফার্স্টে কি করবা, যে এই বিক্রিয়ার মধ্যে ফার্স্টে তুমি বিকারের মধ্যে ফার্স্টে তুমি পানি নিয়ে নিলা। পানি আছে, তুমি কি করলা, একটা থার্মোমিটার দিয়ে এই প্রথমে বিক্রিয়ার শুরুর দিকে থার্মোমিটার দিয়ে এই যে পানির টেম্পারেচারটা তুমি মেপে নিলা। তো মেপে নিলে কি হবে, যে পরবর্তীতে যে টেম্পারেচারের পরিবর্তন তুমি বুঝতে পারবে। তো ধরো তোমার টেম্পারেচার পরিবর্তন আসছে বা টেম্পারেচার আসছে 25 ডিগ্রি সেলসিয়াস। তারপর তুমি কি করবে, এই বিক্রিয়ার মধ্যে আস্তে আস্তে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে এইটা ঢালা শুরু করবে। তো প্রথমে ধরো তুমি 5 গ্রাম ঢাললে, 5 গ্রাম, তারপর দেখবে তোমার টেম্পারেচার কিছু কমে আসছে। যেমন আমাদের এই বইয়ের ক্ষেত্রে কিভাবে বলা আছে, যে ধরো তুমি যখন 0 গ্রাম অর্থাৎ কোনো দ্রবণ দেওয়া হয়নি তখন ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। যখন 5 গ্রাম দেওয়া হয় তখন টেম্পারেচারটা আর একটু কমে যায়, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। তারপর যখন আরো 5 গ্রাম অর্থাৎ টোটাল 10 গ্রাম যখন হয় তখন সেটা টেম্পারেচার কমে 15 ডিগ্রিতে চলে আসে, অর্থাৎ দ্রবণের টেম্পারেচারটা কিন্তু। আর তারপর আরো 5 গ্রাম যুক্ত করা হয় যখন, অর্থাৎ টোটাল 15 ডিগ্রি 15 গ্রাম যখন করা হয় তখন তার টেম্পারেচারটা হয় 10 ডিগ্রি। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে এইরকম তুমি একটা ডাটা বা তথ্য সংগ্রহ করতে পারো। এখন এখন এই জায়গার মধ্যে কি বলা হয়েছে, যে তথ্য সংগ্রহ করলে এবং তথ্য বিশ্লেষণ, যে এই টেম্পারেচার যে কমলো এটা তুমি একটু বুঝতে পারলে, যে আস্তে আস্তে তুমি ধারণা করলে, জাস্ট তুমি ফার্স্টে তুমি ডাটা কালেক্ট করলে, তারপর এই ডাটাগুলোর মধ্যে তুমি বিশ্লেষণ করলে যে ডাটাগুলো হ্যাঁ আস্তে আস্তে এই যে মানগুলা টেম্পারেচার গুলো আস্তে আস্তে কমতেছে, এইটা তুমি একটু নির্ধারণ করলে। তারপর এই যে টোটাল আনসার যেটা আছে, ফলাফল আসলো যে তোমার টেম্পারেচার কমলো, অর্থাৎ এটা হচ্ছে তাপ হাড়ি বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে তাপমাত্রা শোষিত হয়, বরং তাপমাত্রা উৎপন্ন হয় না। তুমি ফলাফল নিয়ে বিশ্লেষণ করলে এবং যে কারোর সাথে তুমি আলোচনা করলে, এটাই হচ্ছে এই যে একটা যে প্রসেস, একটা বিক্রিয়া ঘটানোর জন্য যে প্রসেস, সেটাই হচ্ছে এইরকম, যে তুমি ফার্স্টে এই যে প্রসেসগুলো আছে এইগুলো পরীক্ষায় আসলে লিখে দিবা, যে ফার্স্টে তুমি বিষয় নির্ধারণ, তারপর হচ্ছে বই পুস্তকের বা গবেষণার মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেয়া, তারপর প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ, তারপর পরীক্ষণ, তথ্য সংগ্রহ এবং তথ্যের বিশ্লেষণ, ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। এইটা হচ্ছে একটা সিকোয়েন্স। এখন দেখি যে গবেষণাগারে আমাদের বিক্রিয়াটা কিভাবে করতে হবে, কি কি সেফটি অবলম্বন করতে হবে এবং বিভিন্ন প্রকার কেমিক্যাল কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ফার্স্টে আসো, এই জায়গার মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে পরীক্ষাগার বা ল্যাবরেটরি কাকে বলে, আর সেকেন্ড হচ্ছে রসায়ন পরীক্ষাগার ও রসায়ন গবেষণাগার কাকে বলে, বা কেমিস্ট্রি ল্যাবরেটরি কাকে বলে। তো নর্মালি তোমরা বুঝতে পারছো যে যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে
গবেষণাগার বা ল্যাবরেটরি বলা হয়। আর যেখানে কেমিস্ট্রির বিষয় নিয়ে আলোচনা করা হয় বা রসায়নের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয়, সেটাই হচ্ছে রসায়ন গবেষণাগার বা কেমিস্ট্রি ল্যাবরেটরি। সো এক্ষেত্রে বিভিন্ন প্রকার সতর্কতামূলক যে বা সেফটি অবলম্বন করতে হয়, সেগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিস ইউজ করি। সেগুলা হচ্ছে এই যে এপ্রন, তারপর এই যে সেফটি গগলস, এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, এবং এটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে এপ্রন। এটা হচ্ছে সেফটি গগলস, এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, এটা হচ্ছে মাস্ক। এপ্রনের কাজটা হচ্ছে দেহের বা গায়ের মধ্যে যাতে কোনো ধরনের কেমিক্যাল এসে না পড়ে সেক্ষেত্রে, এবং এপ্রনটা হতে হবে কবজি পর্যন্ত, এপ্রনের হাতটা হতে হবে কবজি পর্যন্ত, এবং এই নিচের অংশটা হতে হবে হাঁটু পর্যন্ত। আচ্ছা, আর এই গ্লাভসটা ইউজ করা হয় যখন আমরা বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ বা ক্ষার বা অ্যাসিড নিয়ে বা শক্তিশালী অ্যাসিড ক্ষার নিয়ে আলোচনা মানে বিক্রিয়া করি, তখন এক্ষেত্রে আমরা এই সেফটি গগলসটা ইউজ করি। আর যখন উদ্বায়ী পদার্থ নিয়ে বিক্রিয়া করা হয় তখন আমরা এই মাস্কটা ইউজ করি। এই পর্যায়ে আমরা দেখব যে গ্লোবালি হারমোনাইজড সিস্টেম, অর্থাৎ সার্বজনীন নিয়ম, যার মাধ্যমে কোনো একটা রাসায়নিক পদার্থ কোন সিম্বল ইউজ করা হবে, মানে সেই পদার্থটা যদি অ্যাসিডিক হয় বা বিস্ফোরক হয় বা তেজস্ক্রিয় হয়, তার ক্ষেত্রে কোন ধরনের সিম্বল ইউজ করা হবে, সেটাই হচ্ছে মূলত এই যে যে এটা সম্মেলন জাতিসংঘের মধ্যে করা হয়, এই জায়গার মধ্যে নির্ধারণ করা হয়েছে। তো চলো আমরা এটা জেনে নিই যে এই চার্ট যেটা আছে, এই চার্টটা আমাদের এমসিকিউ, সিকিউ এবং যে অনুধাবন এবং জ্ঞানমূলক আছে তার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, তবে এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 10 স্টার। তো এই জায়গা থেকে আমাদের কি কি জানতে হবে, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার বিস্ফোরক পদার্থ, তাদের ইংরেজি নাম, এই যে ইংরেজি নামগুলো আছে এবং এই যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো আমাদের জানতে হবে। সো এই সিম্বলগুলা পরীক্ষায় কি করে যে এমসিকিউর মধ্যে দিয়ে দেয়, এই সিম্বলগুলা চিহ্নিত করবে। যেমন বলা হবে যে বিস্ফোরক পদার্থের যে সাংকেতিক চিহ্ন কোনটি, তখন আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। চলো বিস্ফোরক পদার্থের কিছু বৈশিষ্ট্য দেখে নিই এবং এদের ঝুঁকি এবং সাবধানতা কি কি সেটা আমরা এখন আলোচনা করব। তো ফার্স্টে দেখো যে এই যে বিস্ফোরক পদার্থগুলা, এগুলা আঘাত লাগলে বা আগুনে লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, এবং এটা গায়ের মধ্যে যখন আমাদের পড়ে তখন মারাত্মক ক্ষতি করতে পারে। এরকম উদাহরণ কি কি, এইগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে টিএনটি, জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন। এখান থেকে এমসিকিউর জন্য এই উদাহরণগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে এইগুলার ইংরেজি নাম, এবং তারপরে হচ্ছে এর সিম্বলগুলা, এগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে টিএনটি জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন হচ্ছে বিস্ফোরক পদার্থ। তারপরে আসি দাহ্য পদার্থ। দাহ্য পদার্থের উদাহরণ হচ্ছে অ্যালকোহল, ইথার, এগুলা হচ্ছে মূলত দাহ্য পদার্থ। এগুলা আগুন, মানে এগুলার মধ্যে দ্রুত আগুন ধরে যায়, এগুলোর মধ্যে দ্রুত আগুন ধরে যায়। সো এগুলাকে আমাদের তাপ এবং আগুন থেকে দূরে রাখতে হবে। আচ্ছা, এবং একটা জিনিস খেয়াল রাখবে, এই যে মাঝখানে একটা আগুনের চিহ্ন আছে, অনেক সময় এটা দিয়ে দেয় না, তখন মানে স্টুডেন্টরা ভুল করে ফেলে, এরকম যা শুধু থাকবে এরকম থাকে, তখন স্টুডেন্টরা কিন্তু ভুল করে ফেলে। আচ্ছা, তো তারপরে হচ্ছে বিষাক্ত পদার্থ, এর ইংরেজি নাম হচ্ছে টক্সিক সাবস্টেন্স। এগুলা কি কি, এগুলা হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন এবং মিথানল। এই যে বেনজিনের সংকেতটা হচ্ছে এরকম, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, মাঝখানে গোল দিয়ে দিই, এবং এটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C6H6। এটা একটা অ্যারোমেটিক যৌগ, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো চ্যাপ্টার 11 এর মধ্যে। আর ক্লোরোবেনজিনের সংকেত হচ্ছে, ফার্স্ট আমরা একটা বেনজিন আঁকবো এবং তার উপরে একটা ক্লোরিন দিয়ে দিব। আর মিথানল হচ্ছে CH3OH, এটা হচ্ছে মিথানল। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকোহলের প্রথম সদস্য। আচ্ছা, তারপরে আসি উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থর সংকেতটা হচ্ছে
এর বা সিম্বলটা হচ্ছে এরকম ক্রস চিহ্ন থাকবে এবং এদের ইংরেজি হচ্ছে ইরিটেন্ট সাবস্টেন্স। এগুলা কি কি উদাহরণ হচ্ছে সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার এবং নাইট্রাস অক্সাইড। এগুলো আমাদের যখন ত্বক, চোখ এবং শ্বসনতন্ত্র প্রবেশ করে তখন মারাত্মক ধরনের ক্ষতি সাধন করতে পারে। তারপরে দেখো যে স্বাস্থ্য ঝুঁকি পদার্থ। স্বাস্থ্য ঝুঁকি পদার্থের সিম্বল হচ্ছে একটা মানুষের সিম্বল থাকবে মাঝখানে। আচ্ছা, তো এগুলা যখন শ্বসনতন্ত্রের মধ্যে প্রবেশ করে তখন এগুলো স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করতে পারে। আর এগুলো আমাদের শ্বসনতন্ত্রেরও ক্ষতি সাধন করে। এরকম উদাহরণ হচ্ছে বেনজিন, টলুইন এবং জাইলিন। এটা তুমি মনে রাখতে পারো ভাতিজা দিয়ে, ভাতিজা। এটা হচ্ছে বেনজিন, তো হচ্ছে টলুইন এবং হচ্ছে জাইলিন। আচ্ছা, টলুইনের সংকেত হচ্ছে এরকম, লাস্টে উপরে একটা মিথাইল গ্রুপ থাকবে। আচ্ছা, তারপরে আসো তেজস্ক্রিয় পদার্থ। এটা এদের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। এগুলা থেকে মূলত আলফা, বিটা, গামা এইরকম তেজস্ক্রিয় পদার্থ নিঃসৃত হয়। এগুলো আমাদের দেহের মধ্যে প্রবেশ করলে আমাদের দেহকে বিকলাঙ্গ করে দিতে পারে। এর উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম এবং রেডিয়াম। ইউরেনিয়াম হচ্ছে ইউ, এর সংকেত হচ্ছে ইউ, এবং রেডিয়ামের সংকেত হচ্ছে আর এ। আচ্ছা, তারপরে আছে পরিবেশের জন্য ক্ষতিকর। এটা হচ্ছে ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট এই পদার্থগুলোর মধ্যে আছে যেমন মার্কারি এবং লেড, এবং এগুলা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জন্য খুবই খুবই বিপজ্জনক। এগুলা আমাদের যত পারা সম্ভব পুনরুদ্ধার করে এগুলা আমাদের যাতে পরিবেশের মধ্যে আবার ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা দৃষ্টি রাখতে হবে। লাস্টে হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ বা ক্ষত সৃষ্টিকারী, এগুলো হচ্ছে কোরোসিভ। এরকম উদাহরণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl, সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NaOH। এগুলো হচ্ছে আমাদের ক্ষত সৃষ্টিকারী পদার্থ। ধরো নর্মালি যদি আমাদের পেটের মধ্যে কি আছে, আমাদের পেটের মধ্যে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, বা এটা এমনিতেই আমাদের তৈরি হয়। এখন যদি কেউ এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের হাতের মধ্যে রেখে দেয় বা সালফিউরিক অ্যাসিড হাতের মধ্যে রেখে দেয়, তখন এগুলো আমাদের হাতটাকে ফুটো করে মাটিতে পড়ে যাবে। এরকম বিষাক্ত এই পদার্থগুলা। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের যে মূল আলোচনাগুলা। এই হচ্ছে এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের ওভারঅল ধারণা। এটা শুধুমাত্র এই চ্যাপ্টারটা মেইনলি তোমরা পড়বা MCQ এবং জ্ঞানমূলক এবং অনুধাবন ক এবং খ এর জন্য মূলত পড়বা। আর কারণ এই চ্যাপ্টার থেকে বিগত বছরে তেমন কোনো কোয়েশন আসে নাই। লাস্ট শুধু 2022-এ মনে হয় একটা কোয়েশন আসছে, আর হয়তো বিগত বছর 17-15-16 এই দিকে হয়তো একটা কোয়েশন হয়তো আসছে। সো এই চ্যাপ্টারটা নিয়ে তেমন বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। জাস্ট শুধু তোমরা MCQ এবং ক এর জন্য এই চ্যাপ্টারটা আলোচনা করবা।